নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 20তম অংশ। এর অনেক বছর পরে 1949 সালে আমার ছেলে ম্যাট্রিক দিল। তারপর ওকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরে এলাম। সব দেখে ফেরার পথে পণ্ডিচেরিতে দিলীপের বাড়িতে 7 দিন কাটিয়েছিলাম। তখন নিশিকান্তকে আবার দেখলাম। মোটাসোটা শরীর আধখানা হয়ে গেছে, কেমন যেন চাপা হয়ে গেছে। আগেকার সেই উজ্জ্বল মানুষটিকে খুঁজে পেলাম না, কিন্তু চোখের দীপ্তি অম্লান। আমার জন্য ওর ছবি প্রদর্শনী করলো। আমি ওর ছবি ভালোবাসতাম বলে হেসে বলল, এসব আমি আশ্রমকে দিয়ে দিয়েছি, তাই তোকে কিছু দিতে পারলাম না। ও সমবয়সী সবাইকে তুই তোকারি করতো, আর দেখিনি নিশিকান্তকে। তার কথা মনের মধ্যে জমা করে রেখেছি। ওইসব ছবিগুলোতে একটুও সবুজের ছোঁয়া ছিল না। সব ধূসর, গেরুয়া, ছাই, অপূর্ব সুন্দর, কিন্তু এ জগতের নয়। তারপর একদিন সত্যি সত্যি অন্য বাড়িতে সংসার পাতলাম। চেনা আসবাবগুলোকে অচেনা ঘরে সাজালাম। পুরনো পর্দা অন্য দরজায় ঝুলোলাম। প্রিয় ছবি নতুন রং করা দেয়ালে শোভা পেতে লাগলো। আমার লেখার কি হলো? কি আবার হবে? যখনই কিছু মনে হতো তখনই লিখে ফেলতাম না, মনের মধ্যে জমা করে রাখতাম। কোনো সম্পাদক না চাইলে আজ অবধি কাউকে লেখা দিইনি। প্রকাশকরা আগ্রহ দেখালে তবে বই দিই। আছে এরও ব্যতিক্রম, যেমন আমাদের নিজেদের সন্দেশ এবং দু একজন প্রিয় প্রকাশক। কারণটা অহংকার নয়, বরং তার উল্টোটি। গোড়ায় ছিল বোধহয় একটা আত্মপ্রত্যয়ের অভাব। আমার প্রাণের জিনিসটি যদি হয়নি বলে ফিরিয়ে দেয়, লেখকরা বড়ই স্পর্শকাতর হয়। আমিও তাই ছিলাম। পরে ওটা অভ্যাসে দাঁড়িয়েছিল। আরেকটা কারণও ছিল, বেশি লেখা হয়ে উঠত না। আমার মতো মেয়েরা নানা রকম সাংসারিক দায়িত্বে জড়িয়ে পড়ে। সেগুলোর অযত্ন করলে বিবেক দংশন করে। আবার বাড়ির কেউ খুশি হয় না। খানিকটা দায়মুক্ত না হলে মেয়েদের পক্ষে কোনো সৃজনশীল কাজ করা অনেক বাধা। বহু সম্ভাব্য প্রতিভাকে নষ্ট হয়ে যেতে দেখেছি। সবচাইতে দুঃখের কথা হলো, যারা মেয়েদের মধ্যে এত কম প্রতিভা দেখা দেয় কেন ইত্যাদি বলে আত্মরহিত আক্ষেপ করেন, তাদের সংসারের গিন্নিরাই যদি রান্নাঘরে যথেষ্ট তদারকি না করে ছবি আঁকতে কি কবিতা লিখতে বসে, তাহলে উক্ত মন্তব্যকারীরাই সবচেয়ে বেশি চটেন। এসব মেয়েলি দুঃখের কথা কাকে জানাই? তার উপর আবার রান্নাঘরকে এবং ছেলে মেয়েদেরকে আদর যত্নকে আমি সর্বদা গুরুত্ব দিই। আমার স্বামীর মন উদার এবং যথেষ্ট সহানুভূতিশীল হলেও ঘরের অযত্ন করে নিজের লেখার যত্ন কোনোদিনই করতে পারিনি, বিবেক দেয়নি। এই জন্যই সাধারণত মেয়েদের প্রতিভার পূর্ণ স্ফুরণ হয় একটু দেরিতে, ছেলে মেয়ে অপেক্ষাকৃত বড় হলে পর। সেই সঙ্গে স্বামীর অবস্থার কিঞ্চিত উন্নতি হলে তো কথাই নেই। আজকালকার সাহসী মেয়েরা সংসারের অকুলানো মেটাচ্ছে নিজের চাকরি করে, সেই একই মন্তব্যও শুনতে হচ্ছে। সংসারে খানিকটা সুবিধা হলেও ছেলে মেয়ের অযত্ন হচ্ছে বইকি, এবং যতদিন না সংসার ব্যবস্থা বদলাবে তাই হবেও। তবু বলি, নিন্দার ভাগী হয়ে বাণীদেবীর সাধনা করছে এমন মেয়ে এখনো বিরল। সংসারটা বাস্তবিক একটু মোট কথা, আমার সমবয়সী পুরুষরা 1940 সালের মধ্যে বেশ নাম করে ফেলেছিলেন, আর আমার ওই একটি বিফলই বা বলি কী করে? এখনও বুঝতে পারি না। ওই সামগ্রী দিয়েই 8 বছর পরে যখন সিগনেট প্রেস দিন দুপুরে ছেপে বের করলেন, তখন সকলে কেন তাকে বলল সার্থক বই হয়েছে। ওই একটি বই দিয়েই চিরকালের মতো বাংলা সাহিত্যের বিপদসংকুল পাথরের পথে সেই যে একটুখানি দাঁড়াবার জায়গা পেয়ে গেলাম, তার থেকে আর নামিনি। ভাবি কি দিয়ে বই হয়। দিন দুপুরের ছবি এঁকেছিল আমার গুণী ভাইপো সত্যজিৎ। তখনও সে নিতান্ত ছেলে মানুষ। চেহারা দিয়েছিল অতুলনীয় প্রকাশক দিলীপ গুপ্ত। বিক্রি করেছিল সিগনেট প্রেস প্রকাশনালয়। তবে কি বই তৈরির ব্যাপারে পাঠ্যাংশ রচনার চেয়ে বাইরের এসব জিনিসের গুরুত্ব বেশি? এখন পর্যন্ত ভাবলে মনে মনে ব্যথিত হয়ে উঠি। অনেকের কাছে হয়তো এসব অবান্তর কথা, কিন্তু আমার কাছে নয়। সারা জীবনে ওই একটি সাধনাই করেছি, বই পড়া, বই লেখা, বিশেষ করে ছোটদের বই লেখা,
ছোটদের পত্রিকা সম্পাদনা করা, কি করলে ছোটদের বই পত্রিকা আরও ভালো হয়, কি করলে ছোটরা স্কুল পাঠ্যের বাইরে এসব বই থেকে সবচেয়ে বেশি আনন্দ ও শিক্ষা পায়, এইসব চিন্তা ছাড়া বলতে গেলে কাজের কাজ কিছু করিনি। আর সব চিন্তা আমার কাছে গৌণ হয়ে গেছে। কিন্তু জীবনে 32-33 বছর কেটে গেছিল নিজেকে তৈরি করতেই, নিজেকে জানতেই। আগেও বলেছি, বাংলায় আমি কাঁচা ছিলাম। বানান বিষয়ে কিঞ্চিত অনিশ্চয়তা ছিল ব্যাকরণের দুর্বলতা হেতু। বুদ্ধদেব একবার বিরক্ত হয়ে কটু মন্তব্য করেছিল। সেই স্তক পড়ার টেবিলে কি ডেস্কের মাথায় সারি সারি ইংরেজি বাংলা অভিধান রাখি, খটকা লাগলে দেখে নিই। আজ পর্যন্ত ইতিমধ্যে কথা কোনো পণ্ডিত আমাকে বলেছিলেন। আসলে ইতিমধ্যে হবে, তবে পছন্দ অপছন্দ বলেও তো একটা জিনিস আছে। সে যাই হোক, আমরা কায়েমি হয়ে হাজরা রোডের ফ্ল্যাটে বসেছি। নিচের তলায় শিল্পী অতুল বসুর শ্বশুর শাশুড়ি থাকেন। শ্বশুরমশাইটিকে সবাই যোদ্ধা বলে ডাকে, ভারী সুরসিক। শান্তিনিকেতনের থাকাকালে চারু দত্তের অশেষ স্নেহ পেয়েছিলাম। তিনি অপূর্বচন্দ্র শ্বশুর স্বদেশী আন্দোলনের সহানুভূতির কারণে আইসিএস থেকে অবসর নিতে হয়েছিল, এই রকম কানাঘুষো শুনেছিলাম। সুরসিক, সুসাহিত্যিক, চিন্তাশীল আর অসম্ভব আমোদে। শান্তিনিকেতন ছেড়ে এসে অবধি তার জন্য অনেক সময় মন কেমন করত। অবশ্যই ততদিনে তিনিও চলে এসেছিলেন এবং তার কলকাতার বাড়ি আমাদের এই নতুন পাড়াতেই। তিনি আবার জোরদার পুরনো বন্ধু। জোরদার ভালো নাম বোধহয় যতীন বসু কি ওই রকম কিছু। সপ্তাহে 2-3 দিন চারুবাবু জোরদার বাড়িতে সকালের দিকে গল্প করতে আসতেন। আমার ছেলে রঞ্জন এসে খবর দিল, সেও জোরদার অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিল। চারুবাবুকে ফিরে পেয়ে কী যে আনন্দ হয়েছিল বলতে পারি না।